আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে তোমরা ভালোই আছো। আজকে সবাইকে এডুকেটিভ চ্যালেঞ্জের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা ফিজিক্স 2 এর অধ্যায় 14 এর একটি গুরুত্বপূর্ণ প্রমাণটি হচ্ছে E = mc²। এই প্রমাণটি করব। প্রমাণটি অনেকবার এসেছিল, সবাইকে ভালোভাবে যাতে বোঝাতে পারি সেজন্য চেষ্টা করতেছি, যাতে তোমরা পরীক্ষায় এই প্রমাণটি সহজে করতে পারো। তো এখানে এই প্রমাণটি করার জন্য আমরা m ভরের একটি গতিশীল বস্তুকে কল্পনা করব। এটা হচ্ছে একটা বস্তুটির ভর হচ্ছে m, বস্তুটি m ভরের এবং v বেগে গতিশীল। এখন বস্তুটির উপরে যদি F বল প্রয়োগ করা হয় তাহলে সেটি v বেগে গতিশীল হয়। এখন আমরা এটাই একটু লিখি। মনে করি m ভরের একটি বস্তু v বেগে গতিশীল আছে। লেখা বুঝাচ্ছে মার্কারে। আচ্ছা, এখন আমরা যদি এই বস্তুটির ভরবেগ বের করি, ভরবেগ হচ্ছে কি ভর এবং বেগের গুণফল, তাহলে এই বস্তুটির ভরবেগ হবে এর ভর এবং বেগ এর গুণফল, ভরবেগ। তো এখন ভরবেগ আমরা বের করলাম। আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র যদি খেয়াল করি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো বস্তুর ভরবেগের পরিবর্তন, তাহলে এই ভরবেগের পরিবর্তনকে আমরা লিখতে পারি d/dt mv। এটা হচ্ছে এর ভরবেগের পরিবর্তন। এই ভরবেগের পরিবর্তন নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে এটা আমরা লিখি এখানে নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে। আমি আবারও বলতেছি, নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এটা, সেটি প্রযুক্ত বলের যদি সমানুপাতিক হয় তাহলে সেটা ভরবেগের পরিবর্তনটাকে আমরা বলের সমান লিখতে পারবো। তো এখানে আমরা লিখলাম তাহলে F = d/dt mv। তো এখন এটাকে যদি আমরা অন্তরীকরণের সূত্রের মধ্যে দিয়ে দেই তাহলে আমাদের uv এর সূত্র পড়ে। তাহলে এখানে u হচ্ছে m dv/dt প্লাস v dm/dt এটা আছে। এটাকে আমরা একটা যদি সমীকরণ লিখি তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা মনে করি এই বস্তুটির উপর যখন F বল প্রয়োগ করলাম, বস্তুটির dx পরিমাণ সরণ ঘটছে। এই বস্তুটির উপর যখন বল প্রয়োগ করা হয়েছে এর একটা সরণ ঘটছে। এই সরণটাকে যদি আমরা dx ধরি তাহলে আমাদের কৃত কাজ যদি আমরা বের করি, বস্তুটির উপর F বল প্রয়োগ করার কারণে dx পরিমাণ সরণ ঘটলো, তাহলে আমাদের কৃত কাজ কত হবে? কৃত কাজ
আমাদের ডাব্লু সমান আছে এফ এস। তো এখানে এফের মান আমরা পরে বসাই, ইন্টু এস, সরণটা হচ্ছে আমাদের ডিএক্স পরিমাণ, ডিএক্স পরিমাণ সরণ করছে সেটা আমরা লিখলাম। এরপরে এফের মান যা আছে তা যদি আমরা বসাই তাহলে হচ্ছে এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি। আমরা এফের মান বসাইলাম, এরপরে ডিএক্স এখানে লিখলাম। তো এখন আমরা তো এদিকে লিখতেছি বাকি অংশ। আমাদের ডাব্লিউ ইকুয়াল সমান হচ্ছে এম ডিভি বাই ডিটি এর সাথে ডিএক্স গুণ হবে প্লাস এদিকে ভি ডিএম বাই ডিটি ডিএক্স। তাহলে এখানে আমরা এম লেখার পরে এই ডিএক্সটা এখানে নেই, এখানে ডিটি আর ডিভিটাকে এখানে লিখতেছি। এটা লেখা যায়, আমরা জাস্ট ডিভিটাকে ডিএক্সের জায়গায় লিখলাম, ডিএক্সটাকে ডিভির জায়গায় লিখলাম প্লাস ভি, একইভাবে ডিএক্স এখানে লিখলাম, ডিটি এর সাথে ডিএমটাকে একটু সাইডে লিখলাম, সাইডেগুলো দেখা যাচ্ছে। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে ডিএক্স বাই ডিটি এইটা আসলে কি? ডিএক্স বাই ডিটি এটাকে বলা হচ্ছে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হার বা সরণের হার। ডিএক্স হচ্ছে সরণ আর ডিভাইডেড বাই ডিটি সরণ ভাগ সময়, এটাকে বলা হয় বেগ। তাহলে আমরা এখানে এটাকে বেগ লিখতে পারি, তাহলে এম তারপরে ভি ডিভি প্লাস ভি, একইভাবে এটাকে আমরা বেগ লিখতে পারি, তাহলে এখানে আরও একটা ভি থাকে তার সাথে ডিএম। একটা লাইন লিখি এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। তো এটা আমরা তাহলে লিখতে পারি ডাব্লু সমান, এটা আমরা ডাব্লু সমান লিখতে পারি, এখানে দিলাম ডাব্লু। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। সবাই এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমরা এটা মিশিয়ে দিয়ে আবারও শুরু করব। এখানে এফ ছিল আমাদের বল। তো এখন দেখো আমরা এই যে কাজ পেলাম, এই কৃত কাজ আমরা বলতে পারি কৃত কাজ হচ্ছে গতিশক্তির সমানুপাতিক। কৃত কাজ আবার কৃত কাজ গতিশক্তির সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি, আমরা যে কৃত কাজটা পেয়েছি এটাকে গতিশক্তি লিখতে পারি, গতিশক্তি। তো গতিশক্তির পরিবর্তনের সমানুপাতিক এটা আমরা বলতে পারি। এই জন্য পরিবর্তন কথাটাকে লেখার জন্য সামনে একটা ডি দিয়ে দিলাম, ডি, এরপরে হচ্ছে এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। আমরা আগে একটা সমীকরণ দিয়েছিলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছো। এখন আমরা ভর ও বেগের একটা সম্পর্ক জানি, সেই সম্পর্কটা হচ্ছে এখানে লিখে দেই, ভর ও বেগের সম্পর্ক হতে পাই m ইকুয়াল m নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখানে m নট, আমাদের m নটটা একটা নতুন জিনিস মনে আছে, এটাকে একটু বলি। এটা হচ্ছে
নিশ্চল ভর। নিশ্চল ভর আসলে কি, কোনো বস্তু স্থিতিশীল অবস্থায় তার মধ্যে যে ভর থাকে সেটাকে বলা হচ্ছে নিশ্চল ভর। আর যদি সেটা গতিশীল থাকে তাহলে সেটাকে নিশ্চল বলা যাবে না। যদি স্থির থাকে বা স্থিতিশীল অবস্থায় থাকে তার ভরটাকে বলা যাবে নিশ্চল ভর। এটা হচ্ছে m0। আর বাকিগুলো তো মোটামুটি আমরা জানি যেগুলো কি। তো এখানে এই মানটার উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো m² সমান m0 স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার করলে ওটা কেটে যায়, এটা বাদ দিয়ে দিই, 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার। এখন m স্কোয়ার সমান এদিকে m0 স্কোয়ার ডিভাইডেড বাই এখানে সি স্কোয়ার থাকে, তারপর সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। যদি লসাগু করি আমরা, এখানে সি স্কোয়ার থাকে আর এখানে হচ্ছে আমাদের সি স্কোয়ার ভাগ 1 একটা নিচে আছে ধরা যায়, তার সাথে 1 গুণ করে দিলে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এটা লেখা যায়। এরপর আমরা যদি এইটাকে যদি একটু বেশি হয়ে গেল, লাইনটা একটু নিচে লিখে দিই আমরা, m স্কোয়ার সমান লিখতে পারি m0 স্কোয়ার ইন্টু এই ভাগটাকে যদি আমরা উল্টে দিই তখন হবে সি স্কোয়ার উপরে নিচে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা আসে। এর পরের লাইনটা আমরা ডান দিকে লিখতেছি, এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখানে থাকবে m স্কোয়ার সমান m0 স্কোয়ার সি স্কোয়ার ভাগ সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা থাকে আমাদের m0 স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন যদি আমরা এটাকে কোণাকুণি বা আর গুণন করি তাহলে থাকে m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস m স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল m0 স্কোয়ার সি স্কোয়ার, এটা আমাদের থাকে। এরপর আমরা m স্কোয়ার সি স্কোয়ারটাকে এদিকে রাখবো, আর এটাকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই তাহলে হবে m0 স্কোয়ার সি স্কোয়ার প্লাস m স্কোয়ার ভি স্কোয়ার, এইটা আমাদের থাকে। এইটাকে আমরা আমাদের 3 নং সমীকরণ দিতে পারি। তো এখন আমাদের এই যে মানটা আছে এই মানটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এই মানটার আমরা উভয় পাশে অন্তরীকরণ করব, তাহলে আমাদের কি আসে? আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ডি বাই ডিএক্স এম স্কোয়ার সি স্কোয়ার, এ পাশে থাকে ডি বাই ডিএক্স m0 স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি বাই ডিএক্স m স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে আমাদের, এইখানে একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে সি হচ্ছে আমাদের আলোর বেগ, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট মান, এটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই অন্তরীকরণের সময় যে কোনো কনস্ট্যান্ট মানটাকে আমাদের সামনে নিতে হয়, এই জন্য সি স্কোয়ারটা আমরা সামনে নিব। এরপরে আমরা লিখব ডি বাই ডিএক্স এম স্কোয়ার। এখানেও সি স্কোয়ারটা কনস্ট্যান্ট মান, এই দেখো m0 মানটা, এটা হচ্ছে একটা স্থিতিশীল বস্তুর ক্ষেত্রে হয়, তার মানে কি বস্তুটা স্থির মানে কি তার যে নিশ্চল ভর এটাও কিন্তু স্থির, এটাও একটা স্থির, তার মানে আমাদের বলা যায় এই পুরো মানটা হচ্ছে স্থির। এখন যে কোনো কনস্ট্যান্ট মান, এই যে কোনো কনস্ট্যান্ট মানের অন্তরীকরণ করলে হয় ডি বাই ডিএক্স
সি ইকুয়াল হচ্ছে 0, মানে যে কোনো কনস্ট্যান্ট মানকে অন্তরীকরণ করলে তার মান হয়ে যায় 0, এই জন্য এর মান হচ্ছে 0 এখানে। প্লাস এখানে আমরা এখন দেখো এটার অন্তরীকরণ করতে পারবো। এখন এটা আমরা যদি ইউভি এর সূত্র দেই তাহলে আমাদের হবে এম স্কোয়ার d/dx ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এম স্কোয়ার ভাগ ডিএক্স, এটা থাকে আমাদের অন্তরীকরণ করার পর। তো এখন আমরা লিখতে পারি সি স্কোয়ার, এটাকে অন্তরীকরণ করলে আমরা কি কোন সূত্রের মধ্যে প্রয়োগ করতে পারি, এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যদি আমরা নেই তাহলে আমাদের এখানে থাকে এন, এক্স এর জায়গায় আছে এম পাওয়ার 2 - 1, মানে 1 হয় উপরে, এটা আর লিখলাম না। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা অন্তরীকরণ করার সময় দেখেছিলাম যে আমাদের যখন সূত্রের মধ্যে আমরা নিব তখন এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কিন্তু এই জিনিসটা যখন এক্স না থেকে অন্য কিছু থাকবে তখন সেটাকে আরেকবার অন্তরীকরণ করতে হয়। এখানে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি কিন্তু এখানে আছে এম, এই জন্য এই এমটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে থাকতেছে dm/dx, এদিকে থাকতেছে আমাদের এম স্কোয়ার, এটাতেও এক্স টু দি পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করলে থাকে 2v, এখানেও হচ্ছে আমাদের অন্তরীকরণের ক্ষেত্রে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে আসছে ভি, তাহলে এই ভিটাকেও আরেকবার অন্তরীকরণ করতে হবে dv/dx প্লাস এখানে ভি স্কোয়ার, এখানে থাকতেছে আমাদের যদি অন্তরীকরণ করি তাহলে 2m পাওয়ার 2 - 1 এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুসারে। তাহলে এখানে আমাদের দেখো যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে, এখানে আবার এম আছে, তার মানে এটাকেও আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো, আর এটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা হচ্ছে এখন এটার মিশিয়ে দিয়ে আমরা হচ্ছে এদিকে লিখব, সবাই স্ক্রিনশট দিয়ে নাও। এখন এখান থেকে আমরা লিখতে পারি বা 2m, একটা জিনিস সবাই খেয়াল করো, আমাদের বাম পাশে এবং ডান পাশে এখানে কিন্তু নিচে dx আছে, ডান পাশেও দুইটার সাথে dx আছে, বাম পাশেও দুইটার সাথে dx আছে। এই নিচের dx গুলো আমরা বাদ দিতে পারি, যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে 2m dm এখানে সি স্কোয়ার, একটু সাজিয়ে নিলাম, ইকুয়াল এখানে থাকতেছে 2v dv এম স্কোয়ার, এটার সাথে থাকতেছে 2m dm তারপরে ভি স্কোয়ার, এটা নিলাম। তো এরপরে আমাদের একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, উভয় পক্ষের মধ্যে 2m এই জিনিসটা কমন আছে, এটাকে যদি আমরা কমন নেই তাহলে 2m dm সি স্কোয়ার, এদিকে যদি 2m কমন নেই আমাদের এখানকার 2 আর এখানকার একটা m বাদ গেলে থাকবে ভি ডিভি, এর সাথে একটা m কমন গেছে তার মানে কি আর একটা m আছে, তারপরে এখানে 2m কমন গেলে থাকে dm ভি স্কোয়ার। তো এখান থেকে এই 2m আর এই 2m আমরা কেটে দিতে পারি, তো আমরা কেটে দিলাম, তাহলে আমরা এখন এটাকে লিখব সি স্কোয়ার ডিএম ইকুয়াল, এইখানে আমাদের থাকতেছে এইটার সাথে আমরা এখন মিলিয়ে দিতে পারি, এই যে এম ভি ডিভি প্লাস এই যে ভি স্কোয়ার ডিএম, এটার সাথে আমরা সাজিয়ে এটার মতো করে লিখি, তাহলে আর থাকতেছে আমাদের এম ভি ডিভি প্লাস থাকতেছে ভি স্কোয়ার ডিএম, এইটা আমরা 4 নং সমীকরণ আমরা লিখতে পারি। তো এখন দেখো একটা জিনিস সবাই খেয়াল করো, আমাদের 2 নং এবং 4 নং সমীকরণের ডান পক্ষ কিন্তু একই সমান হয়ে গেছে, যদি ডান পক্ষ যদি আমাদের একই হয় তাহলে আমরা বাম পক্ষ দুইটাকে সমান লিখতে পারবো। যদি আমরা এটা সমান লিখি তাহলে আমাদের আসবে এখানে এভাবে লিখবো আমরা 2 ও 4 নং সমীকরণকে সমন্বয় করে লিখলে আমরা লিখতে পারবো ডিই কে ইকুয়াল সি স্কোয়ার ডিএম।
এটা আমরা লিখতে পারি। এখন এখানে সবাই একটা জিনিস খেয়াল করি, আমাদের এই যে ডিইকে, এটা গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন বলতে এখানে সামনে যেহেতু ডি আছে, এটা কিন্তু অনেক ক্ষুদ্র মান প্রকাশ করে। এখন আমরা যদি একটা বড় জিনিসের বা এখন বৃহৎ পরিসরে যদি গতিশক্তি নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি, উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্ন নেই, এইভাবে ডিইকে ইন্টিগ্রেশন দিলে লিমিট দিতে হয়। তো আমাদের ইন্টিগ্রেশন করলে এই ক্ষুদ্রতম মানটা হবে 0, বৃহত্তম মানটা হয় ইকে পরিমাণ। এরপর এদিকে থাকে ইন্টিগ্রেশন চিহ্ন নিলে এখানে সি স্কোয়ার ডিএম, এখানে যেহেতু এম আছে আমাদের ডি এর সাথে, তাহলে আমরা এম এর একটা ছোট মান নেব আর একটা নেব বড় মান। এখন এক্ষেত্রে একটা হবে এম নট আর একটা হবে এম। এম নটটা হচ্ছে নিশ্চল ভর আর এম হচ্ছে বস্তুর ভর। তো এটা নিলাম। এরপর আমরা ইন্টিগ্রেশন চিহ্ন যদি দিই, এখন সূত্র প্রয়োগ করলে আমাদের এখানে দেখো থাকে হচ্ছে ইকে, তখন এর লিমিটটা যাবে উপরে, এর ইন্টিগ্রেশন করলে ইকেই হবে। তাহলে এখানে উপরে ইকে নিচে 0 ইকুয়াল সি স্কোয়ার ধ্রুবক সংখ্যা, এটা সামনে আসলো। এরপর ডিএমকে শুধু ডিএমকে ইন্টিগ্রেশন করলে এম আসবে। এরপর এর উপরের লিমিট এম, নিচে এম নট, এই পর্যন্ত আসে আমাদের। আমরা ডান পাশে মিশিয়ে দিচ্ছি, সবাই স্ক্রিনশট দিয়ে নাও নিতে চাইলে। এখান থেকে আমরা লিখতে পারি ইকে লেখার পরে আমরা যদি লিমিটের মানগুলো বসিয়ে দেই, আমাদের একবার আপার লিমিট বসাইতে হবে, মাঝখানে বিয়োগ চিহ্ন, তারপর লোয়ার লিমিট, এটা দিয়ে দিলাম ইকে -0। এরপরে ইকুয়াল হচ্ছে এটাতেও আপার লিমিট, সি স্কোয়ার লেখার পরে আপার লিমিট হচ্ছে এম মাইনাস এম নট, এটা লিখে দিলাম। তাহলে এখান থেকে লেখা যাবে ইকে ইকুয়াল এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এখন এটা আমরা লিখে দিলাম, এটাতে একটা সমীকরণ দিয়ে দিই আমরা। তো আমাদের এখান থেকে গতিশক্তিটা পাওয়া গেল। তো এখন একটা বস্তুর মোট শক্তি সমান কি, এটা আমরা দেখি যে কোনো বস্তুর মোট শক্তি হবে তার গতিশক্তি এবং স্থির ভর শক্তির সমান। গতিশক্তি এবং স্থির ভর শক্তি সমান। তো গতিশক্তি আমরা পেয়ে গেছি এখান থেকে, আর স্থির ভর শক্তি হচ্ছে কোনো বস্তু স্থির থাকা অবস্থায় তার মধ্যে যে ভর শক্তিটা থাকে, সেই অবস্থায় স্থিতিশীল অবস্থায় যে ভর শক্তিটা থাকে সেটা হচ্ছে স্থির ভর শক্তি। তো এখান থেকে গতিশক্তির মান আমরা ইকে এটা তো পেয়ে গেছি, আর বস্তুর মোট সংখ্যাটা শক্তি হচ্ছে ই, এবং গতিশক্তি হচ্ছে আমাদের এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, আর স্থির ভর শক্তিটা এইটাকে বলা হয় এম নট সি স্কোয়ার। স্থির অবস্থায় তার ভর হচ্ছে এম নট এবং তার সাথে সি স্কোয়ার, এটা গুণ করলে স্থির ভর শক্তিটা পাওয়া যায়। এটা এখানে এটা হচ্ছে আমাদের স্থির ভর শক্তি, আর এটা তো গতিশক্তি, আর এখানে বস্তুর মোট শক্তি। তো এখান থেকে আমরা এই এম নট সি স্কোয়ার প্লাস আর মাইনাসটা কেটে দিলে আমাদের থাকে ই সমান আছে এম সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, এটাই প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। এটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। প্রমাণটি ভালো করে করবা, এটা পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।